আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। গত সপ্তাহে আমি ক্লাস নিতে পারি নাই প্রাকৃতিক দুর্যোগের কারণে। আমি আজ তোমাদের সামনে দাঁড়িয়েছি। আমাদের ক্লাস ছিল তোমাদের সাথে নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান পাঠ হলো আর্থিক বিবরণী, যেটা দশম অধ্যায়। আমাকে কি দেখা যাচ্ছে বা আমার সাউন্ড ঠিক আছে কিনা একটু যদি তোমরা বলো, যারা যুক্ত হয়েছো। আমাকে কি দেখা যাচ্ছে একটু কমেন্টস বক্সে জানাও। Yes. So. হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু কমেন্টস করো। আমি আতিক স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। আমাকে কি স্পষ্ট আমার সাউন্ড হচ্ছে কিনা একটু যদি কমেন্টসে জানাও, তাহলে আমি ক্লাসে যেতে পারি। আমার সম্মানিত আতিক স্যার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, একটু কমেন্টস বক্সে জানাইলে আমি ক্লাস শুরু করে দিব। ওকে, ধন্যবাদ আতিক স্যার, আমাকে জানিয়েছেন এভরিথিং ওকে। আমি ক্লাস শুরু করলাম। যে আমাদের আজকের বিষয়, শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে নিয়মিত পাঠের আমি এর আগে 2টি ক্লাস নিয়েছি। গত সপ্তাহে আমি নিতে পারিনি প্রাকৃতিক দুর্যোগের কারণে, সেই জন্য আমি দুঃখিত। আমাদের যে আজকের আলোচ্য বিষয় আর্থিক বিবরণী, আমরা বিবরণী নিয়ে কথা বলছিলাম। এর আগে আমরা কথা বলেছিলাম যে বিশদ আয় ব্যয় বিবরণী এবং মালিকানা সত্ত্ব বিবরণী। আজকে আমরা আলোচনা করব আর্থিক অবস্থার বিবরণী নিয়ে। যে এই আর্থিক অবস্থার বিবরণী নিয়ে কথা এই সম্পর্কে জানতে হবে এবং বিষয় নিয়ে আমরা সেগুলো আলোকপাত। আর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সামনে উপস্থিত আছো, আরো শেয়ার করো, তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও। শেয়ার করে তোমরা খাতা কলম যাও। আমি প্রথমে তার বিবরণী কি, তাহলে বিবরণী সম্পর্কে জানতে হলে আমাকে একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কি সেটা আমরা জানতে হবে। সেটা তাহলে আমরা জানি একটি ব্যবসা প্রতিষ্ঠানের যে একটি নির্দিষ্ট সময়ের, একটি নির্দিষ্ট দিনের যে তার সম্পদ এবং দায় দেনার পরিমাণকে একসাথে আর্থিক অবস্থা বলে। তাহলে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানেই তার যখন লেনদেন সম্পন্ন করে এবং তার একটা উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা, এবং সে কার্যক্রমগুলো সময় শেষে সে ক্ষতি নির্ণয় করে তার আর্থিক অবস্থাটা আগের চেয়ে কি ভালোর দিকে যাচ্ছে না আগের চেয়ে খারাপের দিকে। জন্য আমাদের আর্থিক ব্যবস্থার বিবরণীগুলো একটু জানতে হবে। আমাদের কি বসবে, স্থায়ী সম্পদ, যে আর্থিক অবস্থার যে একটা ছক আছে সেই ছকটা আমরা এঁকে দেখাবো।
তার আগে আমরা এই জিনিসগুলো নিয়ে একটু কথা বলি। সেটা হলো যে এখানে বলা আছে প্রথম স্তরে বসবে স্থায়ী সম্পদ, তারপরে বসবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপরে বসবে চলতি সম্পদ, তারপরে বসবে অলিক সম্পদ। এবং এর পরের যে খাড়াখাড়িভাবে আমরা যে ছকটা করব তার দ্বিতীয় স্তরে আছে দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায় বা স্বল্পমেয়াদী দায়। এই জিনিসগুলো আমরা দিয়ে এগুলোকে সাজিয়ে আমরা ছকটা তৈরি করব। এবং এই যে স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী দায়, এগুলো নিয়ে একটু আলোকপাত করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা জিনিস এখানে তোমাদের সাথে শেয়ার করব। এই যে এই আর্থিক অবস্থার বিবরণী এই যে প্রস্তুত করতে গেলে প্রস্তুত প্রণালী, এই প্রণালীর মধ্যে আমাদের যেটা জানতে হবে, আমরা দুইটা পদ্ধতি ব্যবহার করব। দুইটা পদ্ধতি, যে কোনো একটা পদ্ধতি, দুইটা পদ্ধতি ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। এখানের মধ্যে যেইটা তোমার কাছে ভালো লাগে সেটাই তুমি করতে পারো। এখানে দুইটা পদ্ধতি কি, একটা হলো স্থায়ী অগ্রাধিকার পদ্ধতি আর একটা হলো তরল অগ্রাধিকার পদ্ধতি। তাহলে এই পদ্ধতি সম্পর্কে বলতে গেলে আমরা একটু আলোচনা করতে হবে। সেটা হলো যে স্থায়ী অগ্রাধিকার পদ্ধতি কি। এখানে স্থায়ী অগ্রাধিকার পদ্ধতি হলো যে সম্পদের দিকে স্থায়ী সম্পদগুলো আগে বসবে, তারপরে ক্রমান্বয়ে তরল সম্পদগুলো বসবে। ঠিক দায়ের বেলাও স্থায়ী দায়গুলা, এই যে স্থায়ী দায় যেটা দীর্ঘমেয়াদী দায় সেটা আগে বসবে, এটা হলো অগ্রাধিকার। তাহলে এটা আগে বসবে, এটা দায়ের ক্ষেত্রে যে দ্বিতীয় স্তরে যখন আমরা দায়গুলো বসাবো তখন দীর্ঘমেয়াদী দায়গুলো আগে বসবে বা স্থায়ী দায়গুলো আগে বসবে। এরপরে হলো চলতি দায়গুলা বা স্বল্পমেয়াদী দায়গুলা বসবে। এটাকে বলা হয় স্থায়ী অগ্রাধিকার পদ্ধতি। ঠিক তরল অগ্রাধিকার পদ্ধতি তার বিপরীত। এটাতে আমরা যদি চেঞ্জ করে ফেলি তাহলে হয়ে গেল যে তরল অগ্রাধিকার পদ্ধতি কি, যে আমরা বলছিলাম স্থায়ী অগ্রাধিকার পদ্ধতিতে স্থায়ী সম্পত্তিগুলো আগে বসবে, আর তরল অগ্রাধিকার পদ্ধতিতে হলো তরল সম্পদগুলো আগে বসবে এবং ক্রমান্বয়ে আস্তে আস্তে স্থায়ী সম্পদগুলা সবার পরে বসবে। ঠিক দায়ের ক্ষেত্রেও যেগুলো স্বল্পমেয়াদী দায়, যেগুলো আমরা অল্প দিনের মধ্যে, সাধারণত 1 বছরের মধ্যে 2 মাস 3 মাস, এই যে এইসব ধরনের জন বকেয়া বেতন, পাওনাদারের টাকা, এগুলো আমরা আগে বসবে এবং যে সবার শেষে বসবে দীর্ঘমেয়াদী দায়। এটা হলো তরল অগ্রাধিকার পদ্ধতি। ঠিক এই পদ্ধতিটার এটা বিপরীত, দুইটার বিপরীত। যে স্থায়ীর বিপরীত হলো তরল অগ্রাধিকার এবং আর তরল অগ্রাধিকার বিপরীত হলো স্থায়ী অগ্রাধিকার। তাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা এগুলো ছকটা করার আগে, প্রস্তুত করার আগে আমরা এই জিনিসগুলো নিয়ে একটু কথা বলি। তোমরা বইটা একটু খোলো, বইটার পৃষ্ঠা নং আমি বলে দিচ্ছি। যে পৃষ্ঠা নং 147 নং পৃষ্ঠায় আমরা এই বিষয়গুলো একটু আছে, তোমরা একটু সাথে ধরো। আমরা এখানে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো একটু ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে, একটু জানানোর প্রয়োজন আছে। সেই বিষয়গুলো হলো আমাদের যে সম্পদ ও দায়ের শ্রেণীবিভাগ। আমরা এখানে দেখলেই বোঝা যায় যে কিছুটা মানে সম্পদ এবং দায়ের শ্রেণীবিভাগ আছে। তাহলে আমরা সম্পদ ও দায়ের শ্রেণীবিভাগটা আমরা এখানে একটু দেখাই। দায়ের শ্রেণীবিভাগ। আচ্ছা, এখন এটার সাথে আবার এটা মিলানো যাবে না। এটা হলো পদ্ধতি, এটা হলো আমাদের ছকটা করার যে পদ্ধতি, যে আমরা কোন পদ্ধতিতে করব। আমি কি তরল অগ্রাধিকার পদ্ধতি করব না স্থায়ী অগ্রাধিকার পদ্ধতি করব, এটা আমাদের ইচ্ছা। যে তুমি তোমার কাছে যেটা ভালো মনে হয়, যেটা তুমি সুন্দরভাবে মনে রাখতে পারো, যে এগুলার এই জন্য আমরা এই যে সম্পদ ও দায়ের শ্রেণীবিভাগটা একটু আলোচনা করতে হবে। যে স্থায়ী সম্পদ কোনগুলোকে বলে, তারপরে তরল সম্পদ কোনগুলোকে বলে, তারপরে আমরা ওই যে বলছিলাম যে অলিক সম্পদ কোনগুলোকে বলে, তারপরে বলছিলাম
হ্যাঁ, যে স্থায়ী বা দীর্ঘমেয়াদী দায় কোনগুলোকে বলে সেটা সম্পর্কে একটু আলোকপাত করছি। তাহলে এখন আসো স্থায়ী সম্পদ। তাহলে স্থায়ী সম্পদ কি? আমরা সম্পদের মধ্যে একটা হলো স্থায়ী সম্পদ। তাহলে স্থায়ী সম্পদটা আমরা কি বলতে পারি? তাহলে আমরা এখানে লেখা দেখেই বুঝতে পারি যে সম্পদটা যত স্থায়ী অর্থাৎ যত দীর্ঘমেয়াদী। তাহলে এমন কতগুলো সম্পদ আছে আমাদের, তোমরা কি বলতে পারবে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। প্রথমে আমরা আমাদের পরিবার দিয়ে চিন্তা করি। তা তুমি একটা পরিবারে বসবাস করো, তো এমন কতগুলো কিছু জিনিস আছে যেগুলো অনেক দিন আমরা ব্যবহার করি, যেটা আমরা সম্পদ হিসাবে চিহ্নিত করি, বলতে পারবে? যেমন আমাদের কি দালান কোঠা, তারপরে আছে বাড়িঘর, দালান কোঠা, অনেকের দালান কোঠা, অনেকের বাড়িঘর, আসবাবপত্র। হ্যাঁ, এইসব জিনিসগুলো হলো আমাদের ব্যবহারের দিক থেকে অনেক দিন ব্যবহার করা যায়, এটাকে বলা হয় কি? স্থায়ী সম্পদ। ঠিক ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেমন আমরা উদাহরণ দিতে পারি, যেমন এখানে আমরা যদি পাশাপাশি একটু উদাহরণগুলো দেখি, যে দালান কোঠা, এটা দীর্ঘমেয়াদী, এটা অনেক দিন আমরা ব্যবহার করি, স্থায়ী, এটা ক্রমান্বয়ে অন্যান্য ইয়া থেকে স্থায়ী। তাহলে দালান কোঠা, যন্ত্রপাতি, তোমরা সাথে সাথে এগুলো লিখতে পারো, তোমরা খাতায় লিখে নিতে পারো, যন্ত্রপাতি। তারপরে আসবাবপত্র, আসবাবপত্র। আরেকটা বিষয় আছে যেটা আমরা স্থায়ী সম্পদ হিসাবে চিহ্নিত করি, সেটা হলো ব্যবসায়ের সুনাম। সুনাম বলতে বুঝো কিছু, যেটার ইংরেজি শব্দ হলো গুডউইল। দেখবা যে আমরা কতগুলো প্রতিষ্ঠানের যে আমরা নাম শুনলেই বলি এই পণ্যটা খুবই ভালো। যেমন আমাদের কুমিল্লা শহরে, আমাদের কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী, যেমন যদি বলা হয় কুমিল্লা শহরে যদি কেউ আসে, যদি বলে যে আমি যেহেতু কুমিল্লার রসমালাইয়ের জন্য বিখ্যাত, তাহলে কোন দোকানের রসমালাই বিখ্যাত? যে কেউ বলে দিবে কুমিল্লার মাতৃ, কারণ তাদের পণ্য সবার মুখে মুখে এটার একটা সুনাম, লাইন দিয়ে মানুষ কিনে। বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবারে দেখা যায় যে 2টা, 2:30, 3টার সময় তাদের বিক্রি শেষ। কেননা ওই শুক্রবার হলিডে, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় যাবে, বেড়াতে যাবে, দেখা যায় যে লাইন। অথচ পাশাপাশি আরও এমন 2, 4, 5টা দোকান আছে, তাদের সেইভাবে বিক্রি হয় না, এখানে লাইন দিয়ে কিনতে হয়। তাহলে এই যে আমি একটা পণ্যের কথা বললাম, একটা প্রতিষ্ঠানের কথা বললাম, এই পণ্যটার জন্য, যে তাদের মানসম্মত পণ্যের জন্য তাদের একটা সুনাম সৃষ্টি হয়েছে। ঠিক তেমনি ব্যবসা অনেক দিন ধরে ব্যবসা করে গ্রাহকের কাছে, ভোক্তার কাছে, হ্যাঁ, তাদের পরিশ্রম, মেধা, তাদের এই যে সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথে তারা একটা সুনাম অর্জন করে, তাদের মানুষের কাছে একটা তাদের পণ্য সম্পর্কে একটা আলাদা ইয়া থাকে, সেটা হলো, সেটাকে বলা হয় সুনাম। সেটাকে দেখা যায় না, সেটাকে হলো অদৃশ্য সম্পদ। হ্যাঁ, সেটাকে আমরা স্থায়ী সম্পদ হিসেবেও চিহ্নিত করি। তারপরে এই যে এই জিনিসগুলো আরও আছে, গাড়ি, তারপরে আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, এগুলো হলো স্থায়ী সম্পদের উদাহরণ। তাহলে আমরা এরপরে আসি চলতি সম্পদ। চলতি সম্পদ কি? সাধারণত যেটা চলমান, যে এই বাড়ে কমে, দেখবা কতগুলো জিনিস আছে যেগুলো বাড়ে কমে। তাহলে আমি এখানে যদি লিখি চলতি সম্পদ, তাহলে যেটা চলমান, চলতি মানে যেটা চলমান। যেমন দেখবা একটা উদাহরণ দেই, যেমন কি উদাহরণ দেওয়া যেতে পারে, যে দেনাদার। আমি দেনাদারদের দিয়ে উদাহরণ দিতে পছন্দ করি। দেনাদার, তারপর হলো নগদ, তারপর হলো ব্যাংক জমা, এগুলো সম্পদ। তবে এটি তুলনামূলকভাবে কি তরল। দেনাদার, এটা কেন চলমান বা কেন এটাকে চলতি সম্পদ বলে? তুমি ধরো তোমার ব্যবসা প্রতিষ্ঠানটা শুরু করেছ জানুয়ারি 1 তারিখ থেকে, এবং তার আমরা সাধারণত একটি বছর আমরা এই একটা অর্থ বছর ধরি বা একটা ব্যবসার বছর ধরি। তাহলে জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত দেখবা জানুয়ারি মাসে দেনাদারের পরিমাণ, যদি পরিমাণের কথাটা চিন্তা করো, যে জানুয়ারির মাসে দেখা যায় দেনাদারের পরিমাণ আছে 25,000 টাকা। তাহলে ফেব্রুয়ারি মাসে আইসা হয়ে গেল এটা 17,000 টাকা। তাহলে এই যে বাড়লো, কমলো। আবার আমি যদি মার্চ মাসে ধরি, তাহলে হয়ে গেল এটা 28,000 টাকা।
তাহলে এখানে বাড়লো, তাহলে এটা কি চলমান, এটা স্থির থাকে না, একদম স্থায়ী না। যেমন আসবাবপত্রের মূল্য, আমি ৮০,০০০ টাকা দিয়ে একটা আসবাবপত্র কিনলাম, সেটার মূল্য এবং এটা অনেক দিন এটা ব্যবহার করতে পারছি, এটা হলো স্থায়ী। তাহলে এই যে দেনাদার, যেমন নগদ টাকা দেখা গেল প্রতিদিন চেঞ্জ হয়। যেমন ১ তারিখে যদি আমি বলি ১/১/২০২০ নগদ টাকার পরিমাণ আছে ১৭,০০০, আবার এর পরের দিন ২ তারিখে ২/১/২০২০ এটার পরিমাণ হয়ে গেল মনে করো ২৮,০০০। তাহলে এই যে বাড়ে কমে, এই জন্য এগুলাকে চলমান বলে, এইগুলাকে বলা হয় হ্যাঁ চলতি সম্পদ, বা আমরা এটাকে তরল সম্পদও বলে থাকি। হ্যাঁ, যেমন নগদ ও ব্যাংকে জমা দেনাদার মজুদ পণ্য। হ্যাঁ, যে মজুদ পণ্য কি বছরের শেষে যেটা বা থাকে আমাদের অবিকৃত অবস্থায় থাকে, এগুলাকে বলা হয় চলতি সম্পদ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সম্পদ নিয়ে কথা বললাম। সম্পদের দুইটা এখানে শ্রেণী বিভাগ দেখলাম, একটা হলো কি দীর্ঘ মানে স্থায়ী সম্পদ, আরেকটা হলো চলতি সম্পদ। আচ্ছা, আরেকটা দেখো, এবার আসো দায়ের বেলা। এই যে দায়ের ক্ষেত্রে ঠিক তেমনই, একটা হলো দীর্ঘমেয়াদী দায়, একটা হলো দীর্ঘমেয়াদী দায়। একটা হলো দীর্ঘমেয়াদী দায়। তাহলে আমাদের এই লেখা থেকেই বুঝতে পারি যে দায়টার মেয়াদ অনেক দিন, দীর্ঘদিন। যেমন এমন কেমন উদাহরণ দিতে পারো যে দীর্ঘমেয়াদী দায়, আমি কোনো কান থেকে ঋণ আনলাম, ঋণ যেমন ব্যাংক থেকে ঋণ আনলাম, ঋণ বা ব্যাংক ঋণ, বা মালিক যখন মূলধন নিয়ে আসে, সেটাও দীর্ঘমেয়াদী দায়ের মধ্যেই পড়ে। দীর্ঘমেয়াদী দায় যেমন ঋণ বলছি, ব্যাংক ঋণ বা এমনি ঋণ, ব্যাংক ঋণ, তারপরে আছে আরো বন্ধকি ঋণ। ঋণের আবার কতগুলো আছে, যেমন ব্যাংকের থেকে আনলে এটা ব্যাংক ঋণ, তারপর হলো বন্ধকি ঋণ। বন্ধকি ঋণ বুঝো শিক্ষার্থী বন্ধুরা? আমি এই জায়গাটা মুছে এখানে লিখি, তাহলে তোমাদের দেখতে স্পষ্ট হবে। বন্ধকি ঋণ, এটা নিয়েও খুব মজার বিষয় আছে যে আমরা অনেক সময় ঋণ আনতে যাই ব্যাংকে, যখন ঋণ ব্যাংকেও কিছুটা জমা দেওয়া লাগে, একটা কোনো ডকুমেন্টস জমা দেওয়া লাগে, বা একটা জায়গার বা একটা সম্পত্তির দলিলপত্রের কপি জমা দেওয়া লাগে, বা যে একটা দালান কোঠার যে এটার মূল্য বাবদ এখানে তাদের কাছে একটা কাগজপত্র মানে বন্ধক রাখা লাগে। হ্যাঁ, যে এইটা আমি কোনো কারণে এই ঋণের টাকা যদি আমি সময় মতো পরিশোধ না করতে পারি, তাহলে তারা আমার ওই সম্পদের এগেইনস্টে সেটাকে নিলামে তুলে বা সেটা বিক্রি করে তাদের টাকা তারা উসুল করে নিয়ে যাবে। এই জন্য এটা আমি যে ঋণের এগেইনস্টে কোনো কিছু একটা জমা রাখা বা তার কাছে বন্ধক রাখা, এটা হলো বন্ধকি ঋণ, যেটাকে ইংরেজিতে মর্টগেজ লোন বলে। কি বলে? মর্টগেজ লোন। হ্যাঁ, এবার কি ক্লিয়ার এটা? ঠিক আছে, তাহলে এবার আসো, তাহলে আমরা দীর্ঘমেয়াদী বন্ধকি ঋণ, তারপরে আরো আছে যেমন ঋণপত্র, এগুলো সব দীর্ঘমেয়াদী। ঋণপত্র এটা আমরা সাধারণত কোনো কোম্পানি থেকে কিনে থাকি, বা কোম্পানির কিনে থাকি না, যে হ্যাঁ যে ঋণের মাধ্যমে, যে ঋণপত্রের মাধ্যমে আমি টাকা নিয়ে থাকি, অর্থাৎ আমি ঋণপত্র দিলাম যে এটা আমি তাদের থেকে টাকা নিলাম, এটা আমার জন্য দায়, এটা একটা মেয়াদে হয় 5 বছর, 7 বছর, 10 বছর, একটা দীর্ঘমেয়াদী সময়ের জন্য এটা আমরা নিয়ে থাকি, এটা হলো ঋণপত্র। বা আবার বলা হয় এটাকে, আরেকটা নাম আছে, এটাকে বলা হয় ডিবেঞ্চার। এটার আরেকটা নাম হলো ডিবেঞ্চার, এটাকে বলা হয় ডিবেঞ্চার, অথবা এটাকে ডিবেঞ্চার বলা হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই দীর্ঘমেয়াদী দায় সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো, তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটা কি মুছে ফেলবো? এটা আমি রাখছি আমাদের ওই কাজ করার জন্য, এটা থাক। তাহলে এখন আমরা এখানেই পরের অংশটা আমরা একটু দেখি। তাহলে আমাদের আর বাকি আছে চলতি দায়। চলতি দায় ঠিক আমরা যখন চলতি সম্পদ যেভাবে বলছি, সেটাও
চলতি দায়টাও ঠিক এইভাবে, যে দায়টা চলমান মানে বাড়ে কমে বা একটা অল্প সময়ের মধ্যে আমরা যে দায়গুলো মানে থাকি সেটাকে বলা হয় যে দায় সাধারণত 1 বছরের মধ্যে এটা পরিশোধ করে দিতে হয়। যেমন আমি কোনো কারণে বাকিতে পণ্য ক্রয় করলাম, হ্যাঁ, বা বকেয়া রইল, তারপরে বেতন বেতন, হ্যাঁ, আমি কর্মচারীর বেতন আমি তাকে দিলাম না, 3 মাসের বেতন বকেয়া, এটা আমার জন্য একটা চলতি দায়, ঠিক আছে। তারপরে আছে যেমন অগ্রিম আয়, অনুপার্জিত আয়, অগ্রিম আয় বা অনুপার্জিত আয়। অগ্রিম আয়টা কি? যেমন আমি বাড়ি ভাড়া প্রাপ্তি, যেমন বাড়ি ভাড়া, এটা আয়ের ক্ষেত্রে এটা একটা বাড়ি ভাড়া প্রাপ্তি, এটা হলো আমার আয়। যেমন এখন যদি আমি বলি যে এখন বর্তমানে চলতেছে মে মাস 2020, আমি মে মাসের বাড়ি ভাড়ার সাথে আমি যদি জুন মাসের বাড়ি ভাড়াও পেয়ে যাই, জুন 2020-এর দেখা গেল যে আমি টাকা পেয়ে গেছি, মানে আমি টাকা পেয়ে গেছি। তাহলে এই যে জুন মাসের আমি মে মাসে থেকে জুন মাসের টাকাও যখন পেয়ে গেলাম, এটা আসে নাই কিন্তু তার আগেই আমি টাকা পেয়ে গেছি, আমার জন্য অগ্রিম আয় বা অনুপার্জিত আয়, এখনো আমার যে হওয়ার সময় হয়নি। তাহলে এই যে এটাকে এই জুন মাসের যে ভাড়া প্রাপ্তিটা পেয়েছি জন্য আমি মে মাসের ভাড়ার সাথে আমি জুন মাসের ভাড়াও পেয়ে গেছি। তাহলে এই জুন মাসের জন্য বা এটাকে অনুপার্জিত আয় দেয়। তারপরে আরো আছে যেমন ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত কি বলে যে আমার এটা একটু আমি স্পষ্ট করি তোমাদের কাছে, ব্যাংক জমাতিরিক্তটা কি, ওটা অনেকেই একটু হোঁচট খায় যে আসলে ব্যাংক জমাতিরিক্তটা কি আর ব্যাংক জমা কি। যেমন তুমি ধরো সোনালী ব্যাংক, তোমার ব্যবসায়ের প্রয়োজনে সোনালী ব্যাংকে বা রূপালী ব্যাংক বা যে কোনো ব্যাংকে তুমি একটা হিসাব খুলেছ, তাহলে তোমরা নিশ্চয়ই জেনে থাকবে ব্যবসায়ের জন্য চলতি হিসাব খোলাটাই হলো মানে শ্রেয়। হ্যাঁ, যে এটা হলো আমি কারণ আমার ব্যবসায়ের প্রয়োজনে চলতি হিসাব হলো যখন ইচ্ছা তখন তুমি টাকা জমা দিতে পারো আর যখন ইচ্ছা তুমি টাকা তুলতে পারো। তাহলে চলতি হিসাবটা হলো ব্যবসায়ীদের জন্য খুবই একটা পছন্দের এবং তারা এটা খুলে, তাহলে এটা দিয়ে কারণ যে কোনো সময় তাদের টাকা পয়সা লাগতে পারে। তো এখন মনে করো তুমি সোনালী ব্যাংক একটা চলতি হিসাব আছে, চলতি হিসাবে তোমার স্থিতি আছে মনে করো 1,20,000 টাকা, 1,20,000 টাকা তোমার কাছে মানে সোনালী ব্যাংকে তুমি চলতি হিসাবের মাধ্যমে জমা আছে। এখন এইটা হলো তোমার জন্য ব্যাংক জমা, এই টাকাটা হলো তোমার জন্য সম্পদ, এটা হলো ব্যাংক জমাটা হলো এটা হলো চলতি সম্পদের মধ্যে পড়ে। ওই যে ব্যাংক বলছিলাম ব্যাংক জমা, আচ্ছা এখন বা ব্যাংক হিসাব বলছিলাম ব্যাংক জমা বলছিলাম, তাই এটা হলো তোমার জন্য সম্পদ। কিন্তু তুমি কোনো কারণে এই অ্যাকাউন্ট থেকে তুমি চেকের মাধ্যমে 1,50,000 টাকা ড্র করলাম, তুমি 1,50,000 টাকার একটা চেক ব্যাংকে বরাবর থ্রো করলাম। হ্যাঁ, তাহলে এখন তোমার আছে 1,20,000 টাকা, তো তুমি 1,50,000 টাকা চাইলে কি ব্যাংক দিবে? না দেওয়ারই কথা। কিন্তু ওই যে ব্যবসায়িক লেনদেনের কারণে তুমি সবসময় টাকা পয়সা জমা দাও, সকালে জমা দাও, দুপুরে জমা দাও, আবার তুলো, আবার ইয়ে করো, তাদের সাথে একটা লেনদেনের একটা ইয়ে হয়ে যায়। তো স্বাভাবিকভাবে তুমি তার আগেই ম্যানেজারকে বলে দিয়ে, এটা বলা হয় আর কি, যে আমি একটা চেক দিছি এটা পাস করে দিন। তাহলে কি হলো, তোমার টাকা আছে 1,20,000, তুমি তুলে আনছো কত? 1,50,000 মনে করো দিয়ে দিল, যে আমি আবার পরে দিয়ে দিচ্ছি। তাহলে এই যে মানে ঘাটতি কত, তোমার বেশি টাকা তুলে নিয়ে আসলে কত, এখানে যদি আমি এখান থেকে করি তাহলে 30,000 টাকা। এই 30,000 টাকা তোমার কাছে উল্টা ব্যাংক পাবে, এটাকে বলা হয় ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন। কত, আমি ব্যাংক জমা ছিল আমার 1,20,000, আমি তুলে নিয়ে আসছি 1,50,000, আমি অতিরিক্ত তুলে আনছি কত? 30,000 টাকা। তাহলে এটাকে বলা হয় ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। তাহলে এটা ব্যাংক তোমার কাছে উল্টা পাওনা হয়ে গেল, অর্থাৎ দায় তোমার সৃষ্টি হয়ে গেল, এটাকে বলা হয় চলতি দায়। এটা একটা সাময়িক দায়, হ্যাঁ, চলতি দায়,
তাহলে এগুলো হলো আমাদের এই দায় এবং সম্পদের শ্রেণীবিভাগ নিয়ে কথা বললাম। এখন শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এই ইয়াটা রাখলাম এই জন্য যে আমি এখানে ছোট করে ছকটা সুন্দরভাবে এঁকে দেখাচ্ছি। আমরা এর আগের বইগুলোতে পাশাপাশি করতাম, যে এই এক পাশে থাকতো দায়গুলো, এই পাশে থাকতো সম্পদগুলো, এখন হলো নিচে নিচে খাড়া খাড়ায়। তাহলে আমরা কিভাবে লিখব, এই যে দেখো। তাহলে আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এর আগে একটা জিনিস লিখতে হয়, সেটা যেমন এনে আর্থিক অবস্থার বিবরণী আমি লিখলাম, যেমন এখানে একটা প্রতিষ্ঠানে যেমন শাপলা ট্রেডার্স, আমি ঠিক ওইভাবেই লিখছি। তোমরা বইয়েও মিলাইয়া দেখবে, বইয়ের সাথে মিলিয়ে দেখবে, যেমন শাপলা ট্রেডার্স, হ্যাঁ, যে আর্থিক অবস্থার বিবরণী, এটা কিভাবে লিখতে হয়। এটা কিন্তু একটা নির্দিষ্ট দিনের আর্থিক অবস্থার বিবরণী, তারিখ 31 ডিসেম্বর যেমন ধরো 2018, আমি 31 ডিসেম্বর 2018 তারিখের আমি শাপলা ট্রেডার্সের একটা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব। তাহলে এখান থেকে কি কি আসবে, হ্যাঁ তোমাদেরকে বলে রাখি। তাহলে আমরা এর আগে কি করেছি, এর আগে আমরা বিশদ আয় ব্যয় বিবরণী করছি, ওইখান থেকে হয় নিট লাভ পেয়েছি অথবা নিট ক্ষতি পেয়েছি, সেটাকে আবার এনে কোথায় মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করেছি, ওইখানে মালিকানা সত্ত্বের একটা অংশ আসছে, লাভ হইলে মালিকের মূলধনের সাথে যোগ হয়েছে, আর যদি ক্ষতি হয়ে থাকে, নিট ক্ষতি হয়ে থাকে, মালিকের মূলধন থেকে আমরা হ্রাস করেছি, এখানে উত্তোলন বিয়োগ করেছি, হ্যাঁ, তারপরে সাধারণ সঞ্চিতি যোগ করেছি, তারপর অতিরিক্ত মূলধন যোগ করেছি, করার পরে যদি পণ্য উত্তোলন থাকে বা অন্যান্য নগদ উত্তোলন থাকে সেগুলো বাদ দেওয়ার পরে, বা আয়কর, তারপর জীবন বীমা, হ্যাঁ বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, এই যে জীবন বীমা তারপরে আয়কর, এগুলো তোমাদের কাছে একটা প্রশ্ন ছিল। এটা হলো যে মালিকের ব্যক্তিগত আয়ের উপরে সেগুলো দেওয়া হয়, কর দেওয়া হয়, এই জন্য এটা দায়, মানে মালিকের, এটা মালিক এটাকে দিবে, এই জন্য এটা মূলধন থেকে বাদ যায়। এবং জীবন বীমার টাকাটাও মালিকের ব্যক্তিগত, এই জন্য এটা উত্তোলন হিসাবে আসে, অর্থাৎ মূলধন থেকে এটা বাদ যায়। এই প্রশ্নের উত্তর আমি আজকে দিলাম, তোমাদের কাছে প্রশ্ন ছিল এটা। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো, তাইলে আমরা একটা কোন দিন, একটা নির্দিষ্ট দিনের একটা আমরা আর্থিক অবস্থার বিবরণী করব। ওই দিনে এসে 2018 সালের 31 ডিসেম্বরে এসে আমার এই শাপলা ট্রেডার্সের যে মোট সম্পদের পরিমাণ কত এবং মোট দায়ের পরিমাণ কত, সেটা বের করাটাই হলো আমার কি, সেটা বের করাটাই হলো এই আর্থিক অবস্থা বিবরণী। অর্থাৎ একটা আর্থিক অবস্থা বলতে আমরা এটাকে বুঝি, আমরা দেখো আমরা বলে থাকি ওই যে বেচারারা গত 3 বছর আগেও তাদের আর্থিক অবস্থা কত ভালো ছিল, তার বাবা মারা যাওয়ার পরে এখন আর্থিক অবস্থা খারাপ। এই যে মানে অর্থাৎ কি সম্পদ দায় দেনার এগুলোর যে অবস্থানগত দিক থেকে সেটাকে ইয়ে করা হয়। আচ্ছা, এখানে আমাদের এটা শিরোনামে থাকবে। আমি ছকটা আঁকার সুবিধার্থে আমি এটা আবার মুছে ফেলছি, যে তোমাদের এই শাপলা ট্রেডার্স তোমরা এটা একটু লিখে নাও, হ্যাঁ, শাপলা ট্রেডার্স এটা লিখে নাও। তাহলে আমি এখানে ছকটা আঁকতে ইয়ে হবে যে এটা শিরোনাম থাকবে। তাহলে আমি সুন্দরভাবে তোমাদের ছকটা এঁকে দেখাচ্ছি, তোমরা ইচ্ছা করলে আমার সাথে সাথে আঁকো, তোমরা এঁকে নাও। তাহলে আমাদের কি আছে, তাহলে এইভাবে ছকটা থাকবে। আমি একটা জাস্ট নমুনা দেখাচ্ছি। এগুলা কি হলো, এগুলো হলো টাকার ঘর, এটা বিভিন্নভাবে টাকা, আর একটা হলো যে বিবরণ, একটা বিবরণ থাকে আর তার একটু উপরেই থাকে, এখানে আমরা লিখবো বিবরণ। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তো বিবরণ, তারপরে এখানে আছে এটা হলো টাকা, এই যে একটা টাকা, এটা কেন লেখা হচ্ছে, 3টা পার্ট কেন, 3টা পার্ট, এখানে যোগ বিয়োগের যেটাকে আমরা সমন্বয় বলি, অনেক সময় যোগ বিয়োগ করতে হয়, সেগুলো এখানে এজন্য আমাদের এখানে বিশদ মানে একদম নিট টাকাটা গিয়ে বসে। তাহলে প্রথমে আমি কোন পদ্ধতি করবো, আমি ধরে নিলাম যে স্থায়ী অগ্রাধিকার ভিত্তিতে করব। তো স্থায়ী সম্পদ কোনগুলো সেটা যদি আমরা একটু দেখি, যে স্থায়ী সম্পদ আমরা এখানে লিখবো, স্থায়ী সম্পদ এখানে আমরা একটা লিখতে পারি। তাহলে স্থায়ী সম্পদের আমরা এখানে এই জিনিসগুলো লিখবো। স্থায়ী সম্পদ প্রথমে কি আসবে, ওই যে বলছিলাম সুনাম,
তারপরে আসবে দালান কোঠা যন্ত্রপাতি, অর্থাৎ তুমি যখন তোমার প্রশ্নের মধ্যে যে যে জিনিসগুলো আছে সেইটারই একটা তালিকা তৈরি করবে যে কোনটার পর কোনটা বসবে। এখানে কিন্তু এটা একটু ধারাবাহিকভাবেই লিখতে হয়। তাহলে আমি স্থায়ী সম্পদগুলো আগে লিখলাম, সুনাম, তারপরে এখানে যখন আসবাবপত্র অবচয় থাকলে বাদ যাবে, যন্ত্রপাতির অবচয় থাকলে বাদ যাবে, এ বাদ গিয়ে এখানে বসবে। তাহলে আমি এখানে একটা দেখালাম যে স্থায়ী সম্পদ, তারপরে আছে এরপরে যেমন মনে করো এগুলো হলো স্থায়ী সম্পদ, তোমরা একটু দেখে নিবা। এবং এরপরে আছে এই এখানে চলতি সম্পদ, এরপর হলো এখানে বসবে চলতি সম্পদ। তাহলে স্থায়ী সম্পদ মনে করো এখানে আমি এত টাকা পাইলাম, হ্যাঁ এত টাকা, এখানে একটা টাকা পাইলাম। তারপরে আবার ঠিক চলতি সম্পদগুলো লিখে, হ্যাঁ এখানে আমরা এখানে লিখলাম, এটা বিভিন্ন সম্পদগুলো লিখলাম, যোগ বিয়োগ করে লিখলাম, লেখার পরে আমরা এখানে পাইলাম। তাহলে চলতি সম্পদগুলো এখানে আমরা যোগ বিয়োগ করে আমরা পাইলাম, পাওয়ার পরে আমরা এই চলতি সম্পদের পরিমাণটা লিখলাম, লেখার পরে এখানে আমরা এটা যোগ করব। তাহলে এই টাকাটা যখন যোগ করব এটাকে বলা হয় মোট সম্পদ। এই চলতি সম্পদ যোগ করার পরে হবে মোট সম্পদ। তাহলে আমাদের এই যে চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ মিলে হবে মোট সম্পদ আমার এখানে আসলো। তাহলে এখানে মোট সম্পদ, আচ্ছা আমরা এখানে মোট সম্পদ আমরা এখানে লিখে দিতে পারি, এটা দুইটার যোগফলটা এখানে না লিখে আমরা এখানে লিখব, মোট সম্পদ লিখব। আচ্ছা তারপরে দেখো যেহেতু আমার ছকটা একটু ছোট, আমি আবার এটা করে লিখি। তাহলে আমাদের আবার এরপরে মনে করো এর নিচেই দায়গুলা বসবে, দায়গুলা তাহলে বসবে স্থায়ী দায় বা দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায়গুলো বসবে। দীর্ঘমেয়াদী দায় নিয়ে এতক্ষণ কথা বলছি, দীর্ঘমেয়াদী দায়গুলো বসবে, দীর্ঘমেয়াদী দায়। তাহলে দীর্ঘমেয়াদী দায় আমরা এখানে বসাইলাম, এখানে দীর্ঘমেয়াদী দায়গুলো বসাইলাম, বসানোর পরে এখানে দীর্ঘমেয়াদী দায়ের যোগফল। আবার এখানে চলতি বা চলতি দায় বা এটাকে কি বলে আরেকটা, হ্যাঁ চলতি দায়, হ্যাঁ। তারপরে সম্পদের মধ্যে ওই যে অলিক সম্পদ এগুলো আসবে। অলিক সম্পদ কোনগুলোকে বলা হয়? প্রাথমিক খরচ এবং বিলম্বিত বিজ্ঞাপন, হ্যাঁ এই অংশটা বসে। আচ্ছা তারপরে মোট সম্পদ বসাইলাম এবং এখানে শুধু দীর্ঘমেয়াদী না, এখানে আরেকটা জিনিস একটু আমি দুঃখিত, এটা মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বের বিষয়টা আসবে। এখানে আসবে মালিকানা সত্ত্ব ও দায়, মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ তো আমরা এর আগে একটি নির্দিষ্ট ছকে করলাম, করে মালিকানা সত্ত্বের পরিমাণ বসাই দিলাম। এরপর দায়গুলো বসবে, দায়গুলো হলো দীর্ঘমেয়াদী দায়গুলো বসবে এবং চলতি দায়গুলো বসবে, ঠিক আছে। তাহলে এটা বসার পরে তাহলে এখানে যোগ করার পরে এই যে সব মোট দায়, অর্থাৎ মোট দায় এখানে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করবে, আমি যখন আগের মানে এর অংশে উপরের অংশে যখন আমি মোট সম্পদ দেখাইলাম, যেমন একটা উদাহরণ দিয়ে বলি, মোট সম্পদ আমি পাইলাম 3,55,750 টোটাল, যে মোট সম্পদ একদম স্থায়ী সম্পদ এবং চলতি সম্পদ মিলে। আর দায়ের বেলাও আমরা যখন যোগ করে যদি আমি দেখি যে 3,55,750 টাকা হয়ে যায়, তাহলে আমরা বুঝবো যে আমাদের কোথাও কোনো ভুল নেই। কারণ মোট সম্পদ পরিমাণ মোট দায়, এটা দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতিতে বলা আছে যে মোট ডেবিট টাকা সমান মোট ক্রেডিট টাকা হবে, ঠিক মোট দায় সমান মোট সম্পদ হবে বা মোট সম্পদ সমান মোট দায় হবে। কারণ হিসাব সমীকরণের মধ্যেও আমরা দেখেছি, ঠিক আছে। তাহলে আমরা যদি এইভাবে যদি পাই, তাহলে আমরা বুঝবো যে আমাদের এই যে টোটাল আমি একদম শুরু থেকে বিশদ আয় বিবরণী, তার মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার যে তৈরি করতে গিয়ে আমার কোথাও কোনো ভুল হয়নি, এটা নির্ভুল এবং সঠিক। ঠিক এখন তাহলে শিক্ষার্থী বন্ধু তোমাদের কাছে প্রশ্ন হতে পারে, তাহলে তরল অগ্রাধিকার পদ্ধতি কি করবো না? হ্যাঁ, এখন এটা তোমার কাছে যেটা ভালো লাগে। এখন দুইটা পদ্ধতি এখানে উল্লেখ করা আছে। এর আগের বইতে আরেকটা পদ্ধতি ছিল শিক্ষার্থী বন্ধুরা, এটা অনেক আগে, সেটা হলো মিশ্র পদ্ধতি। এক ওই যে চালে ডালে মিলাই ফেললে যেটা হয় আর কি, মিশ্র হয়ে যায়। তাহলে এখন এই বইতে নেই, তাহলে আমরা সেটা নিয়ে এখন আলোচনা যাব না।
এটাকে কমফোর্ট ফিল করো, অঙ্কটা করবে এবং চেষ্টা করবে পরীক্ষার মধ্যে সুন্দরভাবে অন্তত এই যে আর্থিক অবস্থার বিবরণীর যে সিকোয়েন্সটা, ধারাবাহিকতাটা রক্ষা করার জন্য। তাহলে আজকে আমরা এই কি শিখলাম, দায় ও সম্পদের শ্রেণীবিভাগ শিখলাম। আমাদের এই যে ওই যে একটু আগে প্রথম স্তরে কি বসবে, প্রথম স্তরে আমরা সম্পদগুলো বসাইছি, হ্যাঁ, স্থায়ী সম্পদ, তারপরে হলো চলতি সম্পদ, তারপরে তারপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এইগুলো একটা ধারাবাহিকভাবে বসিয়ে আমরা অলিক সম্পদ এগুলো বসাইছি। বসানোর পরে আবার দায়গুলো ওইভাবে বসাইছি। পরের স্টেপে হলো দায়গুলো বসে, এটা হলো প্রথম স্তরে সম্পদ, দ্বিতীয় স্তরে দায়। তাহলে এইভাবে আমাদের একটা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে পারি বা তৈরি করা যায়। তাহলে আমরা আমাদের জানবো আগে, শিখবো আগে, আর পরীক্ষার জন্য আমি যদি বেশি করে জানি, আমি যদি বেশি করে শিখি, তাহলে আমি পরীক্ষায় যেভাবেই আসুক আমি সেটাকে অ্যান্সার করতে পারবো। তাহলে জানতে হবে বেশি এবং তার সাথে শিখতে হবে বেশি। সেটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের ইনশাল্লাহ আমাদের সাফল্য অবশ্যই আসবে। আমরা আজকে তোমাদের এই অংশ আমি আলোচনা করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন তোমরা এই আর্থিক অবস্থার যে ছক, এটা অনুশীলন করবে, অর্থাৎ চর্চা করবে। তুমি ততই তোমার কাছে এটা কি হবে, ক্লিয়ার হবে, পরিষ্কার হবে, বুঝতে পারবে। এবং এই সম্পদ, দায়, এগুলোর শ্রেণীবিভাগগুলো ভালো করে একটু পড়বে। এবং এটা কিভাবে তুমি যখন এটা দেখবা সিকোয়েন্সটা, তখন ওইটার যে বিষয়গুলো আছে এখানে ব্যাখ্যা দেওয়া আছে সেগুলো একটু দেখবে। সেই পর্যন্ত তোমাদের সাথে আমার আজকে এই বলে আমি আমার ক্লাস যে এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে, নিরাপদ থাকবে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। জানোই তো এই মহামারী করোনা আমাদেরকে একদম যে স্থবির করে দিয়েছে। আমরা ঘরে বসে আছি, তারপরে ঘরে বসে আছি বলেই যে আমাদের লেখাপড়াও থেমে যাবে সেটা নয়। আমরা লেখাপড়া চালিয়ে যাব, মা বাবার কথা শুনবো এবং নিয়মিত আমরা আমাদের কাজগুলো শেষ করব। সেই পর্যন্ত তোমাদেরকে ধন্যবাদ এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।